স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন তিনি আমাদের সকলের ভীষণ প্রিয় এবং আমরা সকলেই জানি প্রিয় দর্শক, সুখ দুঃখ আলো আঁধারি জন্ম মৃত্যু সব কিছুই যেন একই সুতোয় বাঁধা। এবং আজ আমাদের যিনি অতিথি, আজ তার জন্মদিন, যার কথা, যার গান, যার লেখা, যার জীবনবোধ সব কিছুই আমাদেরকে অনেক বেশি মুগ্ধ করে, অনুপ্রাণিত করে। আজ আমাদের সাথে আছেন সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। সব কিছুই যেন একটা আরেকটার পরিপূরক। এবং আজকে জন্মদিনের দিন আপনার, এই জন্মদিনে আসলে আমাদের সকলের মাঝে প্রত্যাশা প্রাপ্তি সব কিছু নিয়ে অনেক ধরনের চিন্তা কাজ করে। আজকের দিনে যদি আপনার কাছে জীবনের নিয়ে উপলব্ধি জানতে চাই, কি বলবেন? বছরের শুরু এবং জন্মদিনে এটা আমার মা, আমার বাবাকে আমি ধন্যবাদ জানাতে চাই। তাদের জন্য আমি পৃথিবীর আলো দেখতে পেয়েছি এবং আজকে যদি আমি একজন হয়ে উঠতে পারি তাহলে তাদেরই জন্য। এবং আমার চেষ্টা দিয়ে আমি চলছি। আমি বলিনি যে আমি কিছু হয়েছি, চেষ্টা করছি। তো এখানে আমার নতুন বছর এবং জীবনের কাছে একটা প্রত্যাশার জায়গা হলো যে আমি কখনো প্রত্যাশা নিয়ে কিছু করব না। আচ্ছা, আমার জীবনের কাছে এটাই প্রত্যাশা। মানে আমি চাই যে আমি খুব সহজে মানে সত্তরে লও সহজে, আমি এই কথাটার উপরে বেস করে আমার জীবনে চলতে চাই। বাহ, চমৎকার। আপনার বাবার কথা আসছিল এবং এই যে ছোটবেলা থেকে গানের সাথে এভাবে মিশে যাওয়া, গান শুরুর প্রেরণার জায়গাটা কি তিনিই ছিলেন, না শুরুটা আসলে কিভাবে? গান আমার অনেক প্রিয় ছোটবেলা থেকেই। আমি চিৎকার করে গান করতাম, চিৎকার করেই গান করতাম। আসলে যে গান শুনি সেই গানই গাই। সামিনা সুমা হারমোনিয়াম বাজাতো, আমি গান গাইতাম। আমার গান খুব ভালো লাগতো। মানে মনে হতো যে এটার মধ্যে যে আরাম, এটার কোথাও নাই। আমি এখন নিজেকে যখন দেখি তখন আমি ভাবি আমি কি করতাম সেই সময়, ছোট যখন ছিলাম। অনেক কিছু করতাম, কাজ করতাম, আমার ছোট ছোট ভাই বোন সবাইকে নিয়ে আমি শেষে এন্ড অফ দ্য ডে আমি একটা সময় খুঁজতাম যখন আমি গান শুনবো, বাহ, আমি গান গাইবো। হ্যাঁ, মানে একটা রুটিনের মতো একদম। হ্যাঁ, আমার গান শুনতে, পড়াশোনার আগে আমি গান শুনবো, গান আমাকে শুনতে হবে, এখনো কিন্তু তাই। তো এই যে একটা ধারাবাহিকতা, সেটাতে আমার আসলে সবসময় আমি নিজেকে এইভাবেই দেখলাম যে আমার বলে না যে মানুষ যা করে অভ্যাস হয়ে যায়। তো এই অভ্যস্ততাটা আমাকে ভালো লাগছে। তবে কিছু কিছু অভ্যস্ততা তো পরিবর্তন করতে হয়, নাহলে তো জীবন ইতিবাচক হয় না। তো এই গানের ব্যাপারটায় আমার আসলে সবসময় মনে হতো যে আমার অনেক ভালো গান গাইতে হবে, কারণ আমার বাবা যে ভালোবাসায় আজকে দাঁড়িয়ে আছে, ওই জায়গাটা আসলে খুব সুন্দর না হলে আমাকে মানুষ মনে রাখবে না। এবং মানুষের মনে জায়গা করে নেয়ার এক যে বিষয়, সেটা আসলে শিল্পীর নিজস্ব চর্চা, ভালো চর্চা। আর আমার মা তো আসলে একজন শিক্ষিকা, সারা জীবন আমাদেরকে শিখিয়েছেন যে যাই করো ভালো কাজটাই করো, ভালো কাজের কোনো বিকল্প নেই। এবং এই যে শিক্ষাটাকে নিজের ভেতরে ধারণ করেছেন বলেই হয়তো এখনও সারা বাংলাদেশের মানুষ এবং বাংলা গানকে যারা ভালোবাসে প্রত্যেকে আপনাদেরকে এভাবে সবসময় বরণ করে নেয়, আগলে নেয়, ভালোবাসা জানায়। এবং জন্মদিনের দিন আসলে এই যে এত মানুষের ভালোবাসা, শুরুতেই দেখবো আমরা এখন সোশ্যাল মিডিয়াতে আপনাকে অনেকে উইশ করছে, ভালোবাসা জানাচ্ছে। এখন এই দিনে আসলে ভক্তদের ভালোবাসার তো অন্যরকম একটা জায়গা থাকে। ভক্তদের ভালোবাসার উপহার বা অনেক কিছু আমাদের কাছে অনেক সময় স্পেশাল হয়ে ওঠে, এরকম কিছু আছে কি? এই যে আজকে মালাটা, হ্যাঁ হ্যাঁ, মানে এটা আমার কাছে খুবই স্পেশাল লাগছে। একটা ঝিনুকের মালা যে আমাকে দিয়েছে, ও ওই কক্সবাজারে বসে ঝিনুকের যে এই গাঁথে ওদেরকে দিয়ে বসে বসে নিজে কুড়িয়ে নিয়ে এসে যে আমার জন্য মালাটা বানিয়েছে এবং গত রাতে দিয়েছে। আমার এই যে সূক্ষ্ম অনুভূতির যে একটা ভালোবাসা, আমার জন্য আমাকে মনে করে কাজটা করা, এটা তো আসলে প্রতিদান হয় না।
একদম, এবং মানুষের ভালোবাসার চেয়ে আসলে বড় প্রাপ্তি কিছু হতেও পারে না। এবং কিছু কিছু মানুষ আছে যাদের সঙ্গে আমার দেখা হোক বা না হোক, কথা হোক বা না হোক, একটা টান, আমি জানি যে আমি সবসময় ওদেরকে কাছে পাবো। এই বিষয়টা কিন্তু আসলে মানে একটা টান থাকে শিল্পী এবং শ্রোতার মধ্যে। যখন এই টানটা অনেক বড় হয় না, তখন কিন্তু আর কিছু বলে দিতে হয় না যে আমি কেমন সামনের দিকে অস্থির সময়ের দিকে যাব নাকি স্থিরই থাকবো। এই খেলাই তো চলে, অস্থিরতার খেলা। তো সেখানে আমি আরো স্থির হয়ে যাই যে না, আছে কিছু আছে। চমৎকার। এবং এই যে গানের কথাও বলছিলাম, আমরা দেখেছি আপনি কিন্তু যে এক ধারার গান গাইছেন এমন না, আপনাকে বিভিন্ন ধারার গানে আমরা পেয়েছি এবং প্রত্যেকটি ধারার গানই আমাদেরকে ভীষণভাবে মুগ্ধ করেছে। এই যে বহুমুখী প্রতিভা, বহুমুখী ঘরানার গানের সাথে অভ্যস্ততা, এটার পেছনে আসলে নিজের মোটিভেশনের জায়গাটা কি ছিল? গানের কথা ভালো হবে এবং নানান ধরনের গান হবে। এবং একটা শিল্পীর, আবারও আমার মায়ের কথাই বলতে হয়, আমার মা যে কথাটা খুব ভালো গান গাইতো তো আসলে, তো বলতো যে একটা শিল্পীর সার্থকতা হলো সে সব গান গাইতে পারবে এবং সেই গানটা অর্থবহ হয়ে উঠবে। তো কিন্তু পাশাপাশি হলো গানের কথা এবং সুর, এই দুটার বোঝাপড়া অনেক ভালো হতে হবে। ঠিক। তো সেই জায়গাটা থেকে আসলে আমার আসলে এই যে একটা বিনি সুতার মালা, একটা বন্ডিং তৈরি হয়েছে গানের সাথে, আমার সাথে গান, এটা খুব সুন্দর। এবং আপনি যে শুধু গান গাইছেন ব্যাপারটা এমন না, আমরা জানি আপনার একটি গানের স্কুলও আছে, কারিগরি, সেখানে আপনি গান শেখাচ্ছেন। আমি শেখাই এবং আমি চেষ্টা করি আমার চিন্তাটাকে, মানে সহজ সরল যে চিন্তাগুলো, সেগুলো ওরা শিখুক, ওরা বুঝুক, বুঝে কাজ করো। না বুঝে কাজ করলে কিন্তু না, সেটা হয়তো ক্ষণিকের জন্য ভালো হয়, কিন্তু আমি যে একটা শিল্পী বা আমার যে অস্তিত্ব, আমার যে আইডেন্টিটি, আমি যতটুকু সাধারণ হই, যতটুকুই হই, তুমি যতটুকুই হও, সেই যতটুকু মানে ততটুকুটাই যেন এটা সলিড হয়। তার মনে যেন এই জিনিসটা থাকে যে আমি গান করছি আমার ভালো লাগার জন্য। প্রথমে নিজেকে ভালোবাসতে হয়, তারপরে না তুমি ছড়াতে পারবে। তো সুতরাং গানটা যদি তুমি যে গানটা গাচ্ছ, যে সেটার সাথে যদি তোমার সম্পর্ক না তৈরি হয়, সেটা তোমার কাছে থাকবে না। তো এবং ওই আন্তঃসম্পর্কটা যদি না থাকে, তাহলে আসলে গানটার যে একটা দরদ দিয়ে গান পরিবেশনের ব্যাপারটা, সেটাও আসলে হয়তো খুব একটা ফুটে ওঠে না। তো গান আর যাই হোক, গান তো হয় না। একদমই তাই। আবার এই যে সঙ্গীতায়ন, এখন এই ইন্ডাস্ট্রিতে আমরা দেখছি গান করছেন, আপনারা একসময় গান করেছেন, এখন নতুন নতুন সব সঙ্গীত শিল্পীরা গান করছেন। এই জায়গাতে আসলে একজন নতুন সঙ্গীত শিল্পী যখন আসেন গান করার জন্য, সেই জায়গায় চ্যালেঞ্জের জায়গাগুলো কি কি থাকে আপনার মনে হয়? এখন তো অনেক চ্যালেঞ্জ, আসলে সত্যি কথা বলতে কি, চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য ওই একটা জিনিসই আবারও দরকার পড়েছে, সেটা হলো যে খুবই অধ্যবসায়। মানে সেই জিনিসটা না থাকলে, মানে এবং এন্ড অফ দ্য ডে যখন সে নতুন শিল্পীটা একসময় বলে বসে যে আমার আসলে চর্চায় থাকতে হবে, তো এই কথাটা বলার জন্য প্রথম থেকে যদি তুমি চর্চা করো এবং তুমি যদি সম্মান দিয়ে চলো সবাইকে, তাহলে কিন্তু আসলে শিল্পীর সেখানেই সার্থকতা। তো একজন হয়ে ওঠার জন্য এই কম্পিটিশনের যুগে নিজেকে স্থির রাখতে হবে, একটু স্থির, মানে এত অস্থির হওয়ার কিছু নাই। এবং এত সোশ্যাল মিডিয়া দেখে ওর এটা হচ্ছে, ওর ওটা হচ্ছে, তুমি সবাইকে দেখতে যেও না, তুমি নিজে কি করতে পারো সেটুকুতে ধ্যান দাও। এক কথায় অসুস্থ প্রতিযোগিতার মধ্যে না গিয়ে নিজের সাথে প্রতিযোগিতাটা করতে হবে। প্রতিযোগিতাটা নিজের সাথে নিজের হওয়া উচিত। আর এখন সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বড় বিষয় কি, আমরা প্রত্যেকে এক একটা চ্যানেল। ঠিক। তো আমরা সবাই কিন্তু আমাদের কথাগুলোকে প্রকাশ করতে পারছি, যে যেটা করতে চাচ্ছে সেটা করতে পারছি। সুতরাং এখানে যেমন খুব কম্পিটিটিভ একটা মার্কেট, সেরকম কিন্তু আমরা এক একজন এক একটা চ্যানেল, যা চাই তাই করতে পারছি।
তো সুতরাং আমি ভালো যদি চাই তাহলে তো আমার ভালোই হবে। এবং গ্লোবালাইজেশনের এই সময়টাতে আসলে আমরা যেটাই করি সেটাই কিন্তু পুরো পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে। আপা, আমরা গান নিয়ে কথা বলছিলাম। আমরা জানি প্রত্যেক জন্মদিনে আপনি একটি করে গান রিলিজ করেন এবং এবারও তার ব্যতিক্রম নয়। এবার আপনার যে নতুন গানটি রিলিজ হতে যাচ্ছে সে সম্পর্কে একটু শুনি। এই গানটা অনেক দিন আগেই লিখেছিলেন ইলা মজিদ আপা। খুবই একজন ভালো মানুষ, ভালো মনের মানুষ। তো সে আমাকে যখন গানটা দেয়, আমি বলছি অনেকবার, যে একটাই গান দিয়েছে আমাকে, বলছে তোমাকে পরে দিব, তুমি এই গানটাকে দেখো। তো এই গানটা আসলে আমার তখন না এত ভালো লেগে গেল, কিন্তু সুর আমি অনেকবার করেছি। লাস্ট সুরটা আসলে আমার মনে হয়েছে যে না, এইটা বোধহয় মানুষের ভালো লাগবে, গাইতেও পারবে, আবার কঠিনও লাগবে, আবার যে মেসেজটা আছে সেটাও কিন্তু আসলে মানুষের কাছে যাবে। যেমন কাছের মানুষ দূরে যায়, দূরের মানুষ আসে কাছে, জীবনে চলার পথে এমন কেন হয়, এমন কেন হয়। তো এটাই আর কি। আমার আজকে আমার জন্মদিন, আমি ভাবলাম যে আমার চ্যানেল থেকেই গানটা রিলিজ হচ্ছে। আমি আপা ইলা মজিদ উনি খুব লিখেছেন এবং আমার সুর, আর সঙ্গীতায়োজন করেছে সজীব দাস। বাহ, প্রিয় দর্শক, সেই গানটির কিছু অংশ আমরা দেখে আসি। কাছের মানুষ দূরে যায়, দূরের মানুষ আসে কাছে, কাছের মানুষ দূরে যায়, দূরের মানুষ আসে কাছে, জীবনে চলার পথে এমন কেন হয়, এমন কেন হয়, কাছের মানুষ কেন দূরে যায়। আমরা সঙ্গীত নিয়ে কথা বলছিলাম, একটি আপনার নতুন গানটিও দেখলাম যেটা আপনার চ্যানেলে আজ বিকেল 5টায় রিলিজ হতে যাচ্ছে। আমি আশা করি, আমরা প্রত্যেকেই আশা রাখি যে গানটি সবসময়ের মতোই দর্শক ভালোবাসা জানাবেন। একটু সঙ্গীতের বাইরে যদি যেতে চাই, সঙ্গীতের পাশাপাশি কিংবা যখন আসলে আমাদের শখ অনেক কিছুই থাকে, অনেক কিছু করতে আমাদের ভালো লাগে, সঙ্গীতের বাইরে আর কি কি করতে ভালো লাগে? সঙ্গীতের বাইরে আমার তো সব কিছু সঙ্গীত সম্পৃক্ততা। তো আমি রান্না করি, ঘর গুছাই, ইন্টেরিয়ার ভালো লাগে, লিখতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, প্রকৃতি দেখতে ভালো লাগে, বাইরে ঘুরতে ভালো লাগে, ট্রাভেল করতে ভালো লাগে। অনেক ভালো লাগাকে আমি আসলে প্রাধান্য দেই। সব কিছুতে আমি আসলে সহজ করে নিতে চাই, যে আচ্ছা এটা হচ্ছে না, আচ্ছা এটা করি। আমার এটাও মনে হয় একটা শখের, একটা শখ না, শখ এবং বাস্তবতা দুটার একসাথে মনে হয় একটা সমন্বয়, যে আমার সবটাই ভালো লাগে করতে। কিন্তু একটা জিনিস ভালো লাগে না, সেটা হলো যে আমার কোনো নেগেটিভিটি ভালো লাগে না। এবং এই জন্যই হয়তো আপনি এত বেশি সবসময় হাস্যোজ্জ্বল থাকতে পারেন, পজিটিভ মাইন্ডটা এক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখছে। আপা, আমরা দেখলাম যে এই গানটির সুরও আপনি করেছেন, সেক্ষেত্রে শুধু নিজের গাওয়া গানগুলোকেই সুর করছেন? না না, আমি সুর করেছি, অনেকজনের গান করেছি, আমাদের বাংলাদেশের অনেক শিল্পীদের, বিখ্যাত শিল্পীদের, নতুন তরুণদেরকে দিয়েও করিয়েছি গান। আমার গানের আমার সুরটা করার উদ্দেশ্য হলো, অনেক যখনই কেউ আমাকে গান দেয় এখন আমাকেই বলে সুর করতে, কারণ মেলোডিটা, মানে এই গানের কথাটার যে সুরটা আমার গানে মনে ভাসছিল তার সাথে মিলে যাচ্ছিল। আপা যখন বললো হ্যাঁ নুমা এই গানটা কিন্তু খুব, সুরটা খুব ভালো লাগছে, তো করো, তো এখন আমি করলাম আর কি। মিউজিক অ্যারেঞ্জমেন্টে বললাম যে তুমি এইরকম দাও, গিটারটা দাও, সিম্পল করো, কারণ মানুষের এখন কথা প্রধান গান তো, কিন্তু তারপরে আমরা একটা ছকে গান গাই, ছকটা আবার এখনকার জেনারেশন অতটা নিচ্ছে না, কিন্তু নিবে এক সময় আবার। রূপান্তর
যে ব্যাপারটি আছে আপনি সবসময় বলেন যে আমরা আসলে রূপান্তরিত হই। আমাদের তো কিছু পরিবর্তন হয় না, রূপান্তর হয়। সব কিছু তো হবে, তবে মানে সিম্পল যত মিউজিকটা করে নিয়ে আসবো, কারণ দুই ধরনের গান মানুষকে টানে, একটু কথাগুলোর গভীরতা এবং তার সাথে একটা দোলা, আবার হচ্ছে আরেকটা দিক হচ্ছে খুব অস্থির। এই দুটার মাঝামাঝি কিছু এখন আর নাই, তো সেটাকে কম্বিনেশন করা কিন্তু আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। তো কঠিন, তবু কঠিনের পথেই থাকতে হবে। আবার আমরা যেমনটি বলছিলাম যে প্রত্যেক জন্মদিনে আপনার একটি গান আসে, এবং একই সাথে আমরা জানি ভালোবাসা দিবসেও কিন্তু একটি গান আপনি সবসময় রিলিজ করেন। জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে আসছে সামনে একটা সুন্দর গান। বাহ, চমৎকার। গান নিয়ে কথা বলছিলাম, শিল্পীর সার্থকতা নিয়েও কথা বলছিলাম। আসলে শিল্পীর জায়গাটাই যদি চিন্তা করি, একজন প্রকৃত শিল্পীর আসলে কেমন হওয়া উচিত, আপা কি মনে হয়? আসলে প্রকৃত শিল্পীর, আমি আমার বাবাকে যেরকম দেখেছি সেরকমই হওয়া উচিত। আমি তো আমার কথা বলতে পারবো না, অন্যরা কেউ বলতে পারবে। আমার বাবাকে দেখেছি খুবই সিম্পল, খুবই একটা সাধারণ মানুষ, খাওয়া দাওয়া, হাসি খুশি, সরল। মানে গানটা যখন গাচ্ছে তখন তার গভীর যে চিন্তার জায়গা, ভালোবাসার জায়গা, আবেগ ডেলিভারি দেয়া, এগুলো কিন্তু এমনি এমনি হয় না, ভেতর থেকে আসতে হয়, সুরটা ভেতর থেকে আসে। তো আব্বার এত সরল তাকে দেখেছি, তার জীবনটা এরকম, মানে তো এরকমই হওয়া উচিত একটা শিল্পীর। সামাজিক দায়িত্ববোধের জায়গাটা নিয়ে আসলে কি ভাবেন আপা? বিশাল দায়িত্ব সামাজিক, কারণ আমাকে দেখে অনেকে শেখে, আমি কি বলছি সেটা ফলো করে মানুষ। তা আমি যা ইচ্ছা তাই আমি বলতে পারবো না, এটা আমার একটা আমার বাইন্ডিংস, আমাকে দেয়া, আমার দায়বদ্ধ। মানে আমার বাবা মা আমাদেরকে কিন্তু খুব সরলভাবে মানুষ করেছে, কিন্তু একটা স্বাধীন বেড়াজাল ছিল আমাদের ছোটবেলা থেকে। বেড়াজালটাকে কিন্তু মানে এক্সিট করে যাইনি আমরা কখনো। হ্যাঁ, তো আমি কি বলতে চাই আমার নিজের আগে জানতে হবে, তারপরে আমি বলবো, কারণ আমার একটা কথার উপরে অনেক কিছু নির্ভর করে। তো শিল্পী হয়েছো, তোমাকে তো শিল্পীর মতো করে সুন্দর করেই আসলে কথা বলতে হবে। মানে এই উপলব্ধি ছাড়া তুমি যা ইচ্ছা তাই তুমি করতে পারো না। হয়তো আমাকে তুমি বলতে পারো যে আপা এখন এই যুগে অস্থির একটা সময়, আপনি এত টিচারদের মতো করে কেন কথা বলছেন। তা এখন হয়েছে কি, সবসময় মানে একটা পরিমিতি বোধের জায়গা থেকে যদি আমি কথা না বলি, তাহলে আমি দর্শক শ্রোতাকে আসলে কি দিব? আমার তো কিছু দিতে হবে, শুধু গান না, কিন্তু একটা গানের শিল্পী এবং একটা গানের শিল্পীর কথা, তার হাঁটা চলা, তার জীবনের হাসি, তার বেদনা, সব কিছুকে একটা মিলিয়ে তাকে সুন্দরভাবে চলতে হবে। একদমই এটা সত্যি। এবং আজকের দিনে এটা ভীষণ ইম্পর্টেন্ট যে তুমি সোশ্যাল মিডিয়াতে কি দিতে চাও, তোমার উদ্দেশ্যটা কি, তোমাকে ভালো হতে হবে অনেক। আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আজ আপনি আমাদের মাঝে এসেছেন, কথা বললাম, আপনার কাছ থেকে অনেক কিছু সবসময়ের মতোই শিখতে পারলাম, জানতে পারলাম, এবং আবারও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। এবং আপা, আজ আপনার জন্মদিন, চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে আপনার জন্য জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, এবং সেই ভালোবাসার অংশ হিসেবে আপনার জন্য একটি কেক এনেছি, আমরা একসাথে একটু কাটতে চাই। শুভ জন্মদিন, শুভ জন্মদিন।